আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, ইতিহাস থেকে শিক্ষা নেবে না ভারত। চলুন দর্শক, জেনে নেই প্রতি বুধবারের মন্তব্য প্রতিবেদনের আদ্যোপান্ত। মাসখানেক আগে আমার লেখা একটি মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ছিল, ভারত সম্ভবত শোধরাবে না। ভারত সরকারের প্রশ্রয়ে দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনা দেশবিরোধী কার্যকলাপ এবং ভারতীয় মিডিয়ার তীব্র বাংলাদেশ ও ইসলাম বিদ্বেষ প্রসঙ্গে আমার ওই মন্তব্য প্রতিবেদনটি লিখেছিলাম। আর আজ লিখছি গত সপ্তাহে ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর 40 মিনিটের দ্বিপক্ষীয় সাক্ষাৎ নিয়ে। মহান জুলাই বিপ্লবের পর 7 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বৈঠকে বসা তো দূরের কথা, আন্তর্জাতিক সভা সেমিনারে সৌজন্যমূলক ফটো সেশন, হাত মেলানো প্রভৃতি বিষয় সম্মত হচ্ছিলেন না। নিউ ইয়র্কে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে সাক্ষাতের প্রস্তাব দিলেও দিল্লি তখন সাড়া দেয়নি। অবশেষে ব্যাংককে বাংলাদেশের উদ্যোগে মোদী দেখা দিয়েছেন। গত কয়েকদিনে এই বিলম্বিত সাক্ষাৎ নিয়ে দেশি বিদেশি মিডিয়ায় প্রচুর লেখালেখি হয়েছে। আমি অবশ্য আমার বুধবারের নিয়মিত কলামের জন্য অপেক্ষা করছিলাম। উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের সময় থেকে ভারতের দক্ষিণ এশিয়ায় হেজিমনি প্রতিষ্ঠার চেষ্টা চলমান রয়েছে। আজকের নরেন্দ্র মোদী পর্যন্ত ভারতের কোনো নেতাই আঞ্চলিক প্রভুত্ব বিস্তারের নেশা থেকে মুক্ত হতে পারেননি। সাম্রাজ্যবাদ উত্তর বিশ্বেও দিল্লি এ যুগের শাসকরা সবাই এক একজন মোগল ও ব্রিটিশ সম্রাট হতে চেয়েছেন। যেহেতু সাম্রাজ্যবাদ ও প্রকাশ্য উপনিবেশবাদের যুগ অতিক্রান্ত হয়েছে, তাই ভারত তার প্রতিবেশী রাষ্ট্রে অলিখিত উপনিবেশ গড়ে তুলতে আগ্রহী। ফলে সার্কের বাকি 7 দেশের কারো সঙ্গেই দিল্লির বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়নি। ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অতি সংক্ষিপ্ত চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি। উপমহাদেশের পশ্চিম অংশ থেকে শুরু করা যাক। পাকিস্তান। ভারত ও পাকিস্তানের জন্মলগ্ন থেকে তুলনামূলকভাবে ক্ষুদ্র পাকিস্তান ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। 1971 সালে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের শোচনীয় পরাজয় ঘটলে এবং পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হলে বিশ্বব্যাপী এই ধারণা জন্ম নিয়েছিল যে ভারতের প্রতি পাকিস্তানের চ্যালেঞ্জের অবসান হবে। কিন্তু 2 দশকের মধ্যে ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে সক্ষম হলে উপমহাদেশে পাকিস্তানও আবার সামরিক শক্তির ভারসাম্য প্রতিষ্ঠায় সক্ষম হয়। 1998 সালের পর থেকে বহুবার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলেও পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে 2 চিরশত্রু দেশের রাজনৈতিক ও সামরিক নেতারা বুদ্ধিমানের মতো প্রতিবার পিছিয়ে গেছেন। অবশ্য উভয় পক্ষের তর্জন গর্জনে কোনো ভাটা পড়েনি। বাস্তবে না ঘটলেও বলিউডের সিনেমায় তো প্রতিদিন পাকিস্তান দখল করে ভারতের অধীনস্থ করে ফেলা হচ্ছে। আফগানিস্তান। পাকিস্তানের পশ্চিমের প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে ভারতের সুসম্পর্ক গড়ে ওঠার সুযোগ থাকলেও ধর্ম সেখানে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসলাম বিদ্বেষী কট্টর হিন্দু রাষ্ট্র ভারতের পক্ষে, কট্টর মুসলিম দেশ আফগানিস্তানের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব স্থাপন এক অসম্ভব প্রয়াস। সুতরাং এই 2 দেশের সম্পর্ক কেবল ভূ রাজনৈতিক বিবেচনায় পাকিস্তানের ক্ষতি সাধনের যৌথ ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাছাড়া ভারত অতীতে সর্বদা তালেবানের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। অতীতে মোল্লা ওমর তালেবান ও আহমেদ শাহ মাসুদের নর্দার্ন অ্যালায়েন্সের মধ্যকার যুদ্ধ ভারত নর্দার্ন অ্যালায়েন্সকে প্রচুর সহায়তা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে 1996 এবং 2021 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে ভারতীয় কূটনীতিক ও গোয়েন্দাদের রাতারাতি সেখান থেকে পালাতে হয়েছিল। অবশ্য গত 4 বছরে ভারত তালেবান বৈরিতার দৃশ্যত অবসান ঘটেছে এবং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে যে সশস্ত্র বিদ্রোহ চলছে সেখানে ভারত ও আফগানিস্তানের যৌথ সমর্থনের অভিযোগ রয়েছে। নেপাল। 2008 সালে নেপালের রাজতন্ত্রের অবসান পর্যন্ত দেশটি সাংবিধানিকভাবে বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হলেও হিমালয়ের দেশটির জাতীয়তাবাদী ও লড়াকু জনগণ
কখনো ভারতীয় হেজিমনির কাছে মাথা নত করেনি। এখানে বলে রাখা ভালো, ভারতে চরমপন্থী হিন্দুত্ববাদী শাসন চললেও সংবিধান অনুযায়ী দেশটি ধর্মনিরপেক্ষ। নেপালি কংগ্রেসে ভারতের প্রতি দুর্বলতা থাকলেও জনমতের চাপে নেপালের নেতারা চীন ও ভারতের মধ্যে ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করেই চলেন। তাছাড়া স্থল বেষ্টিত নেপালের বিরুদ্ধে সুযোগ পেলেই ভারতের বেআইনি ও অমানবিক অবরোধ আরোপের কারণে সে দেশের জনগণ সঙ্গত কারণেই ভারতের প্রতি চরম ক্ষুব্ধ। ভুটান। ব্রিটিশ শাসনের অবসানের সঙ্গে সঙ্গেই ভারত হিমালয়ের অপর রাজ্য ভুটানের উপর প্রভুত্ব কায়েম করে অদ্যাবধি তা অব্যাহত রেখেছে। আজ পর্যন্ত ভুটান স্বাধীনভাবে তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। দিল্লির অনুমতি নিয়েই এই দুই বিষয়ে দেশটিকে চলতে হয়। ভুটানের শান্তিপ্রিয় জনগণের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে এবং বেশ কিছুদিন ধরে দেশটির সরকার দিল্লিকে যথাসম্ভব না চটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ৮০-র দশকে ইন্দিরা গান্ধী ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রে বৌদ্ধ ধর্মাবলম্বী সিংহলি এবং হিন্দু ধর্মাবলম্বী তামিলদের মধ্যকার ধর্মীয় ও রাজনৈতিক বিরোধকে কাজে লাগিয়ে দীর্ঘ ২ দশক ব্যাপী ভয়াবহ গৃহযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিলেন। দীর্ঘ গৃহযুদ্ধে দেশটির লাখ লাখ মানুষের প্রাণহানি এবং সম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে। অবশ্য প্রকৃতির নির্মম বিচারে ইন্দিরা গান্ধী সৃষ্ট সন্ত্রাসী সংগঠন তামিল টাইগারের আত্মঘাতী হামলাকারীরাই তার ছেলে রাজীব গান্ধীকে হত্যা করেছে। শ্রীলঙ্কার জনগণ ভারতের চরম শত্রুতামূলক আচরণকে কোনোদিন ভুলবে না বলেই আমার ধারণা। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক চলাচলের স্থানে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রভাব বিস্তার নিয়ে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। মালদ্বীপ। ভারতের পক্ষ ও বিপক্ষ নিয়েই সার্কের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র মালদ্বীপের রাজনীতি প্রধানত নির্ধারিত হয়। ভারত হটাও স্লোগান দিয়ে ২০২৩ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু তার ভারতপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই প্রেসিডেন্ট মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ ত্যাগে বাধ্য করেছেন। ১৯৮৯ সালে শ্রীলঙ্কা থেকে লজ্জাজনকভাবে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করতে বাধ্য হওয়ার পর সেই ভারত মহাসাগরে মাত্র ৫ লাখ জনসংখ্যার ক্ষুদ্র দেশ মালদ্বীপ থেকেও পরাশক্তির দাবিদার ভারতকে সৈন্য হটাতে বাধ্য হতে হয়েছে। বাংলাদেশ। এবার আসি বাংলাদেশে। মহান জুলাই বিপ্লবের স্মৃতি এখনো এদেশের জনগণকে অনুপ্রাণিত করে চলেছে। এক দেশপ্রেম বিবর্জিত দালাল, গণবিচ্ছিন্ন ও ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অনন্তকাল বসিয়ে রেখে বাংলাদেশে হেজিমনিক কন্ট্রোল প্রতিষ্ঠার যে স্বপ্ন দিল্লির শাসক শ্রেণী দেখেছিল, তাকে আমাদের অসীম সাহসী তরুণরা ভেঙে দিয়েছে। বর্তমান শতাব্দীতে ভারতের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় ঘটেছে ৩৬ দিনের বিস্ময়কর এই বর্ষা বিপ্লবে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান অনেকটা এলাকার আধিপত্য নিয়ে তরুণ সিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত সেই বৃদ্ধ আহত সিংহের মতো, যে শুধু অক্ষম ক্রোধে ক্ষতস্থান থেকে বেরিয়ে পড়া নিজের রক্ত চাটতে পারে। ভারতের রাজনৈতিক নেতৃত্বের এই আগ্রাসী আচরণের জন্য দেশটির মিডিয়া ও বুদ্ধিজীবীরা বহুলাংশে দায়ী। ভারত তর্কাতীতভাবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক রাষ্ট্র হলেও দেশটির পরাশক্তি হয়ে উঠতে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মুশকিল হলো, ভারতীয় মিডিয়া ও বুদ্ধিজীবীদের এক বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে শক্তিমত্তায় তারা চীনকে ছাড়িয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায় ধরে ফেলেছে। এই ভ্রান্ত প্রচারণা দেশটির অতি জাতীয়তাবাদী হিন্দু জনগোষ্ঠী ও সরকারকে এক প্রকার মোহাচ্ছন্ন করে ফেলেছে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ওয়াশিংটন যেভাবে তার ইচ্ছা সমস্ত পৃথিবীর উপর চাপিয়ে দেয়, একইভাবে ভারত অন্তত দক্ষিণ এশিয়াকে তার ইচ্ছামতো পরিচালনা করার জন্মগত অধিকার রাখে। মাসখানেক আগে ঢাকায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এক আলাপচারিতায় ভারতীয় রাজনীতিবিদদের মনস্তত্ত্ব সম্পর্কে আমার উপরোক্ত ব্যাখ্যা দিলে তারা বেশ চমৎকৃত হয়েছিলেন। ভারতের পররাষ্ট্র ও নিরাপত্তা ডক্ট্রিন সম্পর্কে আমার বিশ্লেষণ সঠিক হলে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর ব্যাংকক বৈঠক নিয়ে অতি আশাবাদী হবার কোনো কারণ নেই। ঢাকার এক ভারতপন্থী সুশীল ইংরেজি দৈনিক সেই বৈঠক নিয়ে উল্লসিত হয়ে বেশ ইতিবাচক শিরোনাম দিয়ে খবর ছেপেছে। আমি পত্রিকাটির চরিত্র জানি বলে একেবারেই অবাক হইনি। শুধু পাঠকদের সতর্ক করছি, ব্যাংকক বৈঠকের ফলে দিল্লির ডিপ স্টেটের বাংলাদেশ নীতিতে কোনো পরিবর্তন হবে বলে
আমি মনে করি না। গত 7 মাসে ভারতের সব কার্ড ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তারা আবার বহুল ব্যবহৃত ইসলামিস্ট প্রচারণায় ফিরে গেছে। বাংলাদেশে ইসলামিস্ট পুনর্জাগরণের বায়বীয় অভিযোগ সংবলিত নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক নিবন্ধ ভারতের পুরনো খেলার পুনরাবৃত্তি মাত্র। তবে আমি একাধিকবার লিখেছি, আমাদের অতি ইসলামিস্ট হঠকারিতা অবশ্যই পরিহার করতে হবে। বাংলাদেশের বর্তমান সরকারকে বিব্রত এবং দেশে অস্থিরতা সৃষ্টির জন্য দাড়ি টুপির ছদ্মবেশী বিদেশি শক্তি এবং ফ্যাসিবাদের এজেন্টদের কাজকারবারের দিকে নজর রেখে তাদের অতি দ্রুত চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব। 1947 সাল পরবর্তী দক্ষিণ এশিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এই অঞ্চলের প্রতিটি দেশ বিভিন্ন সময় স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে উঠলেও এবং সেসব প্রতিরোধের মুখে ভারতকে পিছু হটতে হলেও দিল্লির নীতি নির্ধারকরা যেন কিছুতেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার পণ করে বসে আছেন। আমার মনে পড়ছে 2010 সাল নাগাদ এক ভারতীয় জেনারেল বাংলাদেশকে আর কখনো দিল্লির রাডারের বাইরে না যেতে দেওয়ার দম্ভক্তি করেছিলেন। বাংলাদেশের তরুণরা তাদের প্রাণের বিনিময়ে সেই জেনারেলের দম্ভক্তিকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু তারপরও ভারতের হুঁশে ফেরার আশা আমি অন্তত করি না। প্রিয় দর্শক, প্রতি বুধবারের মন্তব্য প্রতিবেদনের আজকের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী বুধবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।